প্রথমে আসুন 6 সেকেন্ডের একটা ভিডিও আমরা দেখি। এই যে কি বুঝলেন? এই যে বক্তব্যটা শুনলেন, এই বক্তব্যটা শুনে আপনাদের কাছে কি মনে হলো? আমি বলে দিচ্ছি আপনাদের কি মনে হলো। একটা গল্পটা হচ্ছে, এক স্কুলে, মনে করেন প্রাইমারি স্কুল, ওখানে ছাত্ররা কেউ র উচ্চারণ করতে পারে না। এখন শিক্ষক ছাত্রদের র উচ্চারণ করা শেখায়। হঠাৎ একদিন ওই স্কুলে পিটিআই থেকে একজন পরিদর্শক গেছে স্কুল পরিদর্শন করতে। তো একটা ক্লাসে ঢুকে ছাত্রদের জিজ্ঞাসা করছে, এখন তোমাদের কি ক্লাস? বলছে, স্যার বাংলা। স্যারের তো শুনে মাথা খারাপ হয়ে গেছে, এইটা আবার কোন ধরনের কথা। রাগ করে বের হয়ে আর এক ক্লাসে ঢুকছে। সেখানে যে বলছে, তোমাদের এখন কি ক্লাস? বলছে, স্যার আমাদের এখন রীতি হ্রাস। স্যারের আরো মেজাজ খারাপ হয়ে গেছে। রাগে অগ্নিশর্মা হয়ে হন্তদন্ত হয়ে ছুটে হেড স্যারের চেম্বারে ঢুকে হেড স্যারকে বলছে, আপনি আপনাদের ছাত্রদেরকে কি পড়াচ্ছেন, কি শেখাচ্ছেন? যে তারা, আমি এক ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমাদের এখন কি ক্লাস, তারা বলে বাংলা। আর এক ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলাম, তারা বলে রীতি হ্রাস। এটা কোন ধরনের ফাজলেমো? এটা কি আর কি নাকি? তো স্যার তখন চিন্তা করলো যে ছাত্ররা সবাই যেহেতু একই ধরনের কথা বলেছে, আমি যদি এখন এলোমেলো কথা বলি তাহলে তো আমার চাকরি চলেও যেতে পারে। তখন স্যার পরিদর্শক মহোদয়কে বলছেন যে, স্যার ওটা ওদের অভ্যাস। স্যারের এবার টনক নড়েছে পরিদর্শক মহোদয়ের। তিনি চিন্তা করলেন, ছাত্র শিক্ষক সবাই একদিকে, এখন যদি আমি এলোমেলো হই, আমি যদি ভিন্ন ধরনের কথা বলি, তাহলে তো আমার চাকরি নাই। ওরা তো সবাই মিলে অভিযোগ দিয়ে আমার চাকরি নট করে দেবে। তখন তিনি হেড স্যারের পিঠ চাপড়িয়ে বলছেন, আপনি ব্রেশ করেছেন। আমাদের অবস্থা হচ্ছে এরকম, যার যেটা অভ্যাস আর কি। তো সেই অভ্যাসেরই বহিঃপ্রকাশ, টপ টু বটম এইটা, এই বক্তব্য। এখানে আমাদের আর কোনো বক্তব্য নাই। আর একটা, এই যে অভ্যাস আর আপনি ব্রেশ করেছেন, তার আরেকটা চলজ্যান্ত উদাহরণ হচ্ছে জামাত ইসলাম আগামী 11 তারিখে ঢাকায় একটা চলো চলো ঢাকা চলো প্রোগ্রামের আয়োজন করেছে। ঘোষণা দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে হা না ভোটের আয়োজন যদি না করে, তাহলে তারা একটা প্রতিবাদ স্বরূপ 11 তারিখে চলো চলো ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেছে। এই ঘোষণার পরে প্রথমে আমির খসরু মাহমুদ তিনি বললেন যে, না, এই সংবিধানে হা না ভোটের কোনো ব্যাপার নাই, গণভোটের কোনো ব্যাপার লেখা নাই এই সংবিধানে। সুতরাং কোথায় কোথায় রাস্তায় নামা বন্ধ করুন এবং যেটা সংবিধানে নাই সেটা বলা বন্ধ করুন। দেখুন, আর ঠিক তারপরেই তারে ধরেছে একেবারে আবু হেনা রাজ্জাকি। তিনি বলছেন, ঠিক আছে, খুব চমৎকার, এই সংবিধানে হা না ভোট নাই, তাহলে ওটার কথা বলা যাবে না। এই সংবিধানে 2026 সালেও কোনো ভোটের কথা বলা নাই, ভোটের কথা বলা আছে 2029 সালে। তাহলে 2026 সালে কিসের ভোট? ভাইরে, যেমন বুনো ওল তেমনি বাঘাইরে তেতুল। এরকম না হলে রাজনীতি জমে। আমি জানি না এদের কবে হুঁশ হবে। আবার একটা বক্তব্য দেখলাম, ইশরাক হোসেনের একটা বক্তব্য ফেসবুকে ঘুরে বেড়ানো দেখলাম। সেখানে তিনি বলছেন যে, চলো চলো ঢাকায় চলো, 11 তারিখে তারা ঢাকায় আসবে। ঢাকা কি তাদের বাপের? ঢাকা কি তাদের বাপের? না, ঢাকা তাদের বাপের হবে কেন? ঢাকা তো ছিল আমাদের সাদেক হোসেন খুকা ভাইয়ের, অর্থাৎ আপনার বাপের। তো আপনার বাপের ঢাকা বলেই আপনি এই যে সজীব ভুঁইয়াকে অবরুদ্ধ করে নগর ভবন দীর্ঘদিন প্রায় 41 দিন অবরুদ্ধ করে রেখে সেখানে কাউকে ঢুকতে দেন নাই, এবং নিজের মেয়র হিসেবে নিজের নাম নিজেই ঘোষণা করেছেন এবং চেয়ারে বসে পড়েছেন। এইটা পৈতৃক সম্পত্তি ছিল। এই ধরনের নোংরা রাজনীতি আমরা জানি না আমাদের বাংলাদেশ থেকে কবে দূর হবে।
বিএনপি হয়তো এখন বলতে পারে যে ওই যে প্রথম যে ভিডিওটা দেখালাম ওই ভিডিওটা এডিটেড, কিন্তু এডিটেড কেমনে, এটা কিভাবে বিশ্বাস করব? কারণ তারপরেই, তার এই বক্তব্যের পরেই দেখুন বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা, ওই কাজী রফিকুল ইসলাম, ওই আসনের যিনি প্রার্থী, যিনি এই বক্তব্য দিয়েছেন, তার বিরুদ্ধে যে মিছিল করছে দেখুন। আবার মজার ব্যাপার, আরেকটা জায়গায় দেখুন, বগুড়া 7 আসন, সেখানে স্থানীয় এক যুবদলের কর্মী, তিনি খালেদা জিয়া যেহেতু ওখানে প্রার্থী, সেখানে জামাতের প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করেছে। কি আশ্চর্য! জামাত ইসলাম ওখানে কোনো প্রচারণা চালাতে পারবে না, কারণ তার চাওয়া যে এই আসনে বারবার খালেদা জিয়া জয়লাভ করেছেন দেশনেত্রী, কিন্তু এইবার তারা চায় যে সেখানে 90% ভোট পেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে জয়লাভ করুক। এই জন্য তিনি ঘোষণা করে দিয়েছেন যে আজ থেকে এই আসনে জামাতের প্রচারণা চালানো নিষিদ্ধ। কি ভয়ঙ্কর কথা আপনারা চিন্তা করতে পেরেছেন? কোন ভয়ঙ্করতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, কোন সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি যদি এই ধরনের কাজ করতে থাকে, আমরা মানছি, আমরা তো বারবার বলে আসছি কথা যে বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল। 5 আগস্টের পরে কি সে বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে? একটা পরিবারে যদি বড় ভাই থাকে, সেই বড় ভাইকে রেখে যদি বাবা মারা যায়, তাহলে কিন্তু ওই বড় ভাইকে বাবার দায়িত্ব পালন করতে হয়। অনেকটা ছাড় দিয়ে, অনেকটা ওভারলোক করে, তাদেরকে ডেকে এনে বুঝিয়ে সুজিয়ে তাদেরকে কিন্তু পথে আনতে হয়। বিএনপি কি সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে 5 আগস্টের পরে? আমরা কিন্তু দেখি নাই। আপনারা কি কেউ দেখেছেন বিএনপির এরকম দায়িত্বশীল আচরণ করতে? বরং আমরা দেখেছি বিভাজন, শেখ হাসিনা যেরকম মানুষকে বিভাজনের মাধ্যমে দূরে সরিয়ে দিয়েছে, খণ্ড বিখণ্ড করে ফেলেছে, তারাও ঠিক একই স্ট্যান্ড গ্রহণ করেছে, একই ওয়ে, একই সুন্নত, একই তরিকা গ্রহণ করে তারা নিজেরা ক্ষমতায় চলে এসেছি অলরেডি, শুধু ঘোষণা বাকি, এরকম একটা ধ্যান ধারণা নিয়ে বাকি সবাইকেই তারা একেবারে ডিনাই করে দিয়েছে। তারই আরেকটা বাস্তব উদাহরণ হচ্ছে এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে বলেছিল যে আপনারা রাজনৈতিক দলগুলো এখন 1 সপ্তাহের ভিতরে কিভাবে সমাধান করবেন, আমরা যদি 1 সপ্তাহের ভিতরে আপনারা এইটার সমাধান না করেন, তাহলে সরকার ইচ্ছামতো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ঘোষণা করে দেবে। তো এরই ধারাবাহিকতায় জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন যে আসলে আমরা বসে একটা সিদ্ধান্ত নেই। গতকাল তারা তাদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডেকে, সেখানে ভার্চুয়ালি তারেক রহমান যুক্ত ছিলেন। সেই বৈঠকে তারা উপস্থিত হয়ে তারা বলেছে যে না, জামাতের ডাকে আমরা যেতে পারি না, আমাদেরকে সরকার ডাকতে হবে। অথচ সরকার কিন্তু বলে দিয়েছে যে আমরা আর কাউকে ডাকবো না, 1 সপ্তাহের ভিতরে যদি রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা আমাদের মতো করে ঘোষণা করে দেব। আর ফখরুল ইসলাম সেখানে তারা এক বিবৃতির মাধ্যমে জানালেন যে না, আমরা জামাতের ডাকে বসতে রাজি নই। তাহলে কারা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে? পরিষ্কার।